হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়তে চলেছি খুশবন্ত সিং এর লেখা দ্য পোর্ট্রেট অফ এ লেডি, সিবিএসই ক্লাস 11-এর টেক্সটের অন্তর্ভুক্ত এটা। চলো আমরা সম্পূর্ণ টেক্সটটিকে লাইন বাই লাইন জেনে নিই। মাই গ্র্যান্ডমাদার, লাইক এভরিবডিজ গ্র্যান্ডমাদার, ওয়াজ অ্যান ওল্ড ওম্যান। আমার দিদা বাকি অন্যদের দিদার মতোই একজন বৃদ্ধা মহিলা। শি হ্যাড বিন ওল্ড অ্যান্ড রিঙ্কেলড ফর দ্য 20 years দ্যাট আই হ্যাড নোন হার। আমি তাকে যে বিগত 20 বছর ধরে চিনি, সে সেই 20 বছর ধরেই বৃদ্ধা এবং তার মুখ কুচকানো, অর্থাৎ তার বয়সের ছাপ। পিপল সেড দ্যাট শি হ্যাড ওয়ান্স বিন ইয়াং অ্যান্ড প্রিটি অ্যান্ড হ্যাড ইভেন হ্যাড আ হাজব্যান্ড। সাধারণত লোকে বলে থাকে তার ব্যাপারে যে সে একসময় সুন্দরী ছিল, যুবতী ছিল এবং তার একটা হাজব্যান্ডও ছিল। বাট দ্যাট ওয়াজ হার্ড টু বিলিভ, কিন্তু সেটা বিশ্বাস করতে কঠিন লাগে। My grandfather's portrait hung above the mantelpiece in the drawing room. আমার দাদুর যে প্রতিকৃতি যে ছবিটি ছিল, সেই ছবিটি ড্রয়িং রুমের একটা শেলফ, যেটা ফায়ারপ্লেসের ওপরে, সেখানে ঝোলানো ছিল। He wore a big turban and a loose fitting clothes. সে একটা বড় পাগড়ি পরেছিল এবং তার সাথে ঢিলেঢালা পোশাক। His long white beard covered the best part of his chest. তার চেস্টের অনেকটা পোর্শন জুড়েই তার সেই লং হোয়াইট যে দাড়ি সেটা নেমে এসেছিল। অ্যান্ড হি লুকড অ্যাট লিস্ট 100 years old. এবং তাকে দেখতে অন্তত পক্ষে 100 বছরের প্রবীণ বলে মনে হয়। He did not look the sort of person who would have a wife or children. তাকে দেখে এমনটা মনে হয় না যে তার ওয়াইফ বা চিলড্রেন থেকে থাকতে পারে বা পারত। হি লুকড অ্যাজ ইফ হি কুড অনলি হ্যাভ লটস অ্যান্ড লটস অফ গ্র্যান্ড চিলড্রেন। অর্থাৎ তাকে দেখে মনে হয় তার শুধুমাত্র নাতি নাতনি থেকে থাকবে। অ্যাজ ফর মাই গ্র্যান্ডমাদার বিং ইয়াং অ্যান্ড প্রিটি, দ্য থট ওয়াজ অলমোস্ট রিভোল্টিং। যখনই মনে হয় যে তার দিদিমা যুবতী এবং সুন্দরী ছিল, এই চিন্তাটা যেন রিভোল্টিং, এটা যেন মেনে নেওয়া যায় না বা মানতে খুব কষ্ট হয়। শি অফেন টোল্ড আস অফ দ্য গেমস শি ইউজ টু প্লে অ্যাজ এ চাইল্ড। সে আমাদেরকে অনেক সময় বলে থাকতো তার সেই ছোটোবেলাকার খেলাগুলোর কথা। দ্যাট সিমড কোয়াইট অ্যাবসার্ড অ্যান্ড আনডিগনিফাইড অন হার পার্ট অ্যান্ড উই ট্রিটেড ইট লাইক দ্য ফেবলস অফ দ্য প্রফেটস শি ইউজ টু টেল আস। অর্থাৎ সে আমাদেরকে যেসব কথাগুলো বলতো সেগুলো শুনে মনে হতো যেন সেগুলো কোনো খুবই চরম অ্যাবসার্ড বা খুবই বলতে পারো যে বেঠিক বা সেরকম কারেক্ট বলে মনে হতো না লেখকের কাছে, কারণ সেগুলো মনে হতো যেন কোনো ধর্মপ্রবক্তার বলা কোনো কল্পকাহিনীর মতো। শি হ্যাড অলওয়েজ বিন শর্ট, ফ্যাট অ্যান্ড স্লাইটলি বেন্ট। অর্থাৎ তার যে দৈহিক বর্ণনা সেটা দেওয়া হচ্ছে যে সে শর্ট ছিল এবং একটু ফ্যাট ছিল এবং একটু কুঁজো হয়ে হাঁটত। হার ফেস ওয়াজ আ ক্রিস ক্রস অফ রিঙ্কলস রানিং ফ্রম এভরিওয়ার টু এভরিওয়ার। তার চোখে মুখে একটা রিঙ্কল ক্রিস ক্রস ছিল, ভাঁজ ছিল, যেটা সর্বত্রই ছড়িয়েছিল। নো, উই ওয়ার সার্টেন শি হ্যাড অলওয়েজ বিন অ্যাজ উই হ্যাড নোন হার। মানে সে সবসময়টাই এরকম ছিল যতদিন ধরে আমরা তাকে চিনতাম। Old, so terribly old, that she could not have grown older and had stayed at the same age for 20 years. সে এতটাই বৃদ্ধা ছিল যে সে যেন বিগত এই 20 বছরে সেই একই রকম বৃদ্ধা রয়ে গেছে, একটুও যেন তার বয়স বাড়েনি। She could never have been pretty, but she was always beautiful. এখানে বলা হচ্ছে যে সে কিন্তু সাবেকিভাবে সুন্দর না থাকলেও তার মধ্যে একটা মনোমুগ্ধকর সৌন্দর্য ছিল। She hobbled about the house in spotless white with one hand resting on her waist to balance her stoop and the other telling the bits of her rosary. অর্থাৎ সে যখন সারাক্ষণ ঘুরে বেড়াতো তখন সে পরে থাকতো কি একটা ধবধবে সাদা, যাতে কোনো স্পট নেই, এরকম একটা বস্ত্র, এবং তার একটি হাত ছিল তার কোমরে তার নিজের যে
চালচলন সেটাকে ব্যালেন্স করার জন্য, যেহেতু সে বয়স্ক, এবং আরেকটি হাত দিয়ে সে তার যে রোজারি অর্থাৎ কিনা তার যে জপমালা, সেই জপমালার জপ সে চালিয়ে যেত। Her silver locks were scattered untidily over her pale, puckered face, and her lips constantly moved in inaudible prayer. অর্থাৎ তার যে সিলভার কালারের হেয়ার লক সেটা বাঁধন ছাড়া আলগা অবস্থায় তার পেল প্লাকার্ড ফেস, মানে তার যে বয়স্ক, যে তার চোখ মুখ ফ্যাকাশে বা কুচকানো, তার যে বয়সের ছাপ মাখা যে ফেস, সেই ফেসের ওপরে সেগুলো ঝুলে থাকতো, এবং সে কনস্ট্যান্টলি তার ঠোঁট দিয়ে তার যে প্রার্থনা সেটা আউড়ে যেত। ইয়েস, শি ওয়াজ বিউটিফুল, হ্যাঁ সে সুন্দরী ছিল। শি ওয়াজ লাইক দ্য উইন্টার ল্যান্ডস্কেপ ইন দ্য মাউন্টেন, তাকে দেখে মনে হতো যেন সে সেই শীতের সুন্দর একটা ছবি মাউন্টেনের ওপর। অ্যান এক্সপেন্স অফ পিওর হোয়াইট সেরেনিটি, ব্রিদিং পিস অ্যান্ড কন্টেনমেন্ট, মানে তার মধ্যে একটা মনোমুগ্ধকর ব্যাপার ছিল, যেটা যেন একটা বিস্তৃতি, কিসের? পিওর হোয়াইট সেরেনিটির, মানে সাদা শুভ্র দ্যুতির একটা বিস্তৃতি ছিল। মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড আই ওয়ার গুড ফ্রেন্ডস, আমি এবং আমার দিদিমা খুব ভালো বন্ধু ছিলাম। মাই প্যারেন্টস লেফট মি উইথ হার when they went to live in the city and we were constantly together. আমরা কখন থেকে একসাথে রয়েছি? যখন আমাকে আমার বাবা মা তার কাছে ছেড়ে দিয়ে গেছিলেন এবং তারা সিটিতে থাকতে শুরু করেন। She used to wake me up in the morning and get me ready for school. সে আমাকে সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে আমাকে স্কুলের জন্য তৈরি করে দিত। She said her morning prayers in a monotonous sing-song while she bathed and dressed me in the hope that I would listen and get to know it by heart. অর্থাৎ কি বলছে? যে সে তার যে প্রার্থনা সঙ্গীত, সেই প্রার্থনা সঙ্গীতটি আমার কাছে সেটা মোনোটোনাস মনে হতো, এবং সে সেইভাবেই আমাকে যখন স্নান করাতো, আমাকে যখন পোশাক আশাক পরিয়ে দিত স্কুলের, সেটা আমার সামনে বলতো, এবং সে এটা আশা করতো যে আমি সেটা শুনবো আমার হৃদয় দিয়ে। I listened because I loved her voice but never bothered to learn it. আমি তার ভয়েসটাকে ভালোবাসতাম বলে সেটা শুনতাম, কিন্তু কখনো শিক্ষার উদ্দেশ্যে নয়। Then she would fetch my wooden slate, which she had already washed and plastered with yellow chalk, a tiny earthen ink pot and a red pen, tie them all in a bundle and hand it to me. অর্থাৎ সে আমার স্কুলের যত সামগ্রী ছিল সেই সমস্ত সামগ্রী সে আনতো, এবং তার মধ্যে ছিল সেই উডেন স্লেট, তারপর সেই চক, ইঙ্ক পট, রেড পেন, এবং সব কিছু সে বান্ডেল করে আমাকে হ্যান্ড ওভার করে দিত। আফটার এ ব্রেকফাস্ট অফ আ থিক স্টেল চাপাটি উইথ এ লিটল বাটার অ্যান্ড সুগার স্প্রেড অন ইট, উই ওয়েন্ট টু স্কুল। আমরা স্কুলে যাওয়ার আগে কী খেতাম ব্রেকফাস্টে? সে আমাকে দিত একটা বাঁশি চাপাটি, যাতে সে কিছুটা বাটার এবং সুগার স্প্রেড করে দিত। She carried several steel chapatis with her for the village dogs. এবং সে স্কুলে যাওয়ার আগে, আমাকে স্কুলে নিয়ে যাওয়ার আগে কিছুটা বাঁশি চাপাটি সে তার নিজের সাথে নিয়ে নিত ভিলেজের যে কুকুরগুলো ছিল তাদেরকে ফিট করার জন্য। My grandmother always went to school with me because the school was attached to the temple. আমার গ্র্যান্ডমা আমাকে সবসময় স্কুলে নিয়ে যেত, কারণ সেই স্কুলের সাথে যে টেম্পলটা সেটা অ্যাটাচ করা ছিল। The priest taught us the alphabet and the morning prayer. এবং সেখানকার যে পুরোহিত সে আমাদেরকে কী শেখাতো? বর্ণমালা এবং তার সাথে সেই সকালের প্রার্থনা সঙ্গীত। While the children sat in rows on either side of the veranda singing the alphabet or the prayer in a chorus, my grandmother sat inside reading the scriptures. অর্থাৎ যখন সমস্ত বাচ্চারা লাইন দিয়ে দুটো সারিতে বসে রয়েছে বারান্দায় এবং কি করছে? সেই সিঙ্গিং অফ অ্যালফাবেট, বর্ণমালা পড়ছে, একটা কোরাস করে সমবেত সঙ্গীত করে, তখন ওদিকে আমার যে দিদিমা সে কী করতো? সে যে টেম্পল তার ইনসাইডে বসে সে কিন্তু গ্রন্থ পড়তো, মেইনলি ধর্মগ্রন্থ। When we had both finished, we would
walk back together. এবং আমাদের দুজনেরই কাজ সম্পূর্ণ হলে আমরা কিন্তু একসাথে ফিরে আসতাম। This time the village dog would meet us at the temple door. এবং যে ভিলেজের যে কুকুরগুলো ছিল সেগুলো কিন্তু আমাদেরকে টেম্পল ডোরে মিট করতো। They followed us to our home, growling and fighting with each other for the chapatis we threw to them. সেগুলো আমাকে আমাদের বাড়ি পর্যন্ত ফলো করতো এবং নিজেদের মধ্যে চিৎকার চেঁচামেচি এবং মারপিট করতো। কিসের জন্য? সেই চ্যাপাটিসগুলোর জন্য যেগুলো আমরা তাদের দিকে ছড়ে দিতাম। When my parents were comfortably settled in the city, they sent for us. যখন আমার বাবা মা সেই শহরে ওয়েল সেটেল হয়ে গেল তখন তারা আমাদেরকে সেখানে ডেকে পাঠালো। দ্যাট ওয়াজ এ টার্নিং পয়েন্ট ইন আওয়ার ফ্রেন্ডশিপ। এবং সেটাই কিন্তু আমাদের যে বন্ধুত্ব সেই বন্ধুত্বের সম্পর্কে একটা বাঁক বা মোড় ছিল। Although we shared the same room, my grandmother no longer came to school with me. আমরা যদিও একই রুম শেয়ার করে থাকতাম তা সত্ত্বেও আমার দিদিমা কিন্তু আমার সাথে আর স্কুলে আসতো না। I used to go to an English school in a motor bus. একটা বাসে করে, মোটর বাসে করে আমি আমার স্কুলে যেতাম। There were no dogs in the streets and she took to feeding sparrows in the courtyard of our city house. যেহেতু সেখানে রাস্তায় কোনো কুকুর ছিল না তাই সে কী করতো, যে চড়াইগুলো ছিল সেগুলোকে আমাদের কোর্টইয়ার্ডে শহরের ঘরে তাদেরকে ফিড করাতো। অ্যাজ দ্য ইয়ার্স রোল্ড বাই উই স লেস অফ ইচ আদার। যতই সময় এগোতে থাকলো, বছর এগোতে থাকলো, আমরা একে অপরকে খুব কমই দেখতাম। ফর সাম টাইম শি কন্টিনিউ টু ওয়েক মি আপ অ্যান্ড গেট মি রেডি ফর স্কুল। কিছু সময়ের জন্য এরকম ছিল যে সে আমাকে স্কুলের জন্য তৈরি করে দিত, ঘুম থেকে উঠিয়ে দিত, কিন্তু সেটা অল্প সময়ের জন্য, খুব বেশি দিন পর্যন্ত কিন্তু তা চলেনি। When I came back, she would ask me what the teacher had taught me. I would tell her English words and little things of Western science and learning, the law of gravity, Archimedes' principle, the world being round, etc. অর্থাৎ সে আমাকে জিজ্ঞেস করতো যে আমি স্কুলে কী শিখেছি, আর আমি তাকে আমার সেই লার্নিং সম্পর্কে বলতাম, যার মধ্যে ছিল ইংলিশ ওয়ার্ডস এবং সায়েন্সের যেসব কনসেপ্টসগুলো, যেসব লার্নিংগুলো, বিশেষত ওয়েস্টার্ন সায়েন্সের, বা ল অফ গ্র্যাভিটি হোক, আর্কিমিডিসের সূত্র হোক, বা পৃথিবী যে গোল সে ব্যাপার, এই সব কিছু সম্পর্কেই আমি তাকে জানাতাম। দিস মেড হার আনহ্যাপি। এগুলো কিন্তু তাকে খুবই অসন্তুষ্ট বা অসুখী করত। শি উড নট হেল্প মি উইথ মাই লেসন। সে কিন্তু এখন আর আমাকে আমার যে পঠন পাঠন তাতে খুব একটা সাহায্য করতে পারে না। শি ডিড নট বিলিভ ইন দ্য থিংস দে টট at the school, at the English school, and was distressed that there was no teaching about God and the scriptures. সে কিন্তু তার যে অসন্তুষ্ট হওয়া তার কারণ কি? সেটার কারণ ছিল যে আমাদের যে ইংলিশ স্কুল সেখানে কোনো রকম অ্যাবাউট গড টিচিং দেওয়া হতো না এবং ধর্ম সম্পর্কেও বা স্ক্রিপচার সম্পর্কেও কোনো রকম জ্ঞান আমাদেরকে দেওয়া হতো না তার জন্য। One day I announced that we were being given music lessons. একদিন আমি তাকে কি বললাম যে আমাদেরকে সঙ্গীত শিক্ষার লেসন দেওয়া হয়েছে। শি ওয়াজ ভেরি ডিস্টার্বড। সে কিন্তু খুবই চিন্তিত হয়ে পড়ল এতে। টু হার মিউজিক হ্যাড লিউড অ্যাসোসিয়েশন। কারণ তার মতে মিউজিকের কিছুর সাথে একটা জঘন্য বা বলতে পারো খুবই নিম্নমানের একটা সংযোগ আছে অন্য কিছুর। সেটা কি? ইট ওয়াজ দ্য মোনোপলি অফ হার্লটস অ্যান্ড বেগার্স and not meant for folklore, gentle folks. It was the monopoly of harlots and beggars and not meant for gentle folk. অর্থাৎ এর সংযোগ কিন্তু বেগার্স দের সাথে বা যারা ভিক্ষুক তাদের সাথে। এটা কিন্তু কখনোই, অর্থাৎ সঙ্গীত কিন্তু কখনোই জেন্টলম্যানদের জন্য নয়। She said nothing, but her silence meant disapproval. সে মুখে কিছু না বললেও তার যে সাইলেন্স সেটা থেকে কিন্তু তার অসম্মতি প্রকাশ পেল। শি রিয়ারলি টক টু মি আফটার দ্যাট। এবং তারপরে কিন্তু সে আমার সাথে খুব একটা কথাই বলতো না। When I went up to university, I was given a room of my own. যখন আমি বিশ্ববিদ্যালয়ে যেতে শুরু করি আমাকে নিজের একটা ঘর দেওয়া হলো। The common link of friendship was snapped.
এবং তাতে আমাদের যে একটা সাধারণ একটা লিঙ্ক ছিল যে আমরা একই ঘরে থাকতাম, তো আমাদের সেই বন্ধুত্বটা কিন্তু প্রায় ক্লোজ হয়ে গেল। মাই গ্র্যান্ড মাদার অ্যাকসেপ্টেড হার সেক্লুশন উইথ রেজিগনেশন। এবং আমার দিদিমাও কিন্তু এই যে আমাদের মধ্যে যে আইসোলেশন, যে বিচ্ছিন্ন একটা ভাব এসে গেল, সেটাকে সে অ্যাকসেপ্ট করে নিল, স্বীকার করে নিল। She rarely left her spinning wheel to talk to anyone. সে তার নিজের যে সুতো কাটার যে হুইল, সেটা কিন্তু সে খুব অল্প সময়ের জন্যই ছাড়তো এবং অন্য কারোর সাথে কথা বলতো, খুব অল্প সময়ের জন্যই, বা প্রায় কথা বলতো না বললেই চলে। From sunrise to sunset, she sat by her wheel, spinning and reciting prayers. এবং তার সারাদিন যে সকালে সূর্য ওঠা থেকে সূর্য অস্ত পর্যন্ত একটাই কাজ ছিল, সে স্পিনিং হুইলের কাছে থাকা এবং তার প্রার্থনা করা। Only in the afternoon she relaxed for a while to feed the sparrows. শুধুমাত্র আফটারনুনেই সে কিছুটা সময় ব্রেক নিত যে চড়াইগুলো তাদেরকে খাওয়ানোর জন্য। While she sat in the veranda, breaking the bread into little bites, hundreds of little birds collected around her, creating a veritable bedlam of chirpings. অর্থাৎ সে যখন বারান্দায় গিয়ে বসতো, তাদেরকে ছোট ছোট পাউরুটির টুকরো ব্রেক করে দিত। হান্ড্রেডস, শত শত যে চড়াইগুলো রয়েছে তারা এসে সেখানে ভিড় জমাতো এবং একটা কিচিরমিচির করা যে কোরাস বা বলতে পারো একটা কেওস, সেটা তৈরি হতো সেখানে। সাম কেম অ্যান্ড perched on her leg, other on her shoulders. কোনোটা তার পায়ে বসতো, কোনোটা তার শোল্ডারে। সাম ইভেন sat on her head, কয়েকটা আবার তার মাথাতেও এসে বসতো। She smiled but never shoot them away. সে একটু হাসতো কিন্তু কখনো তাদেরকে তাড়িয়ে দিত না। It used to be the happiest half hour of the day for her. When I decided to go abroad for further studies, I was sure my grandmother would be upset. আমি নিশ্চিত ছিলাম যে আমি যখন অ্যাব্রডে যাওয়ার যখন ডিসাইড করলাম আরও পড়াশোনার জন্য, এই কথাই কিন্তু আমার গ্র্যান্ডমাদার বা দিদিমা আপসেট হবে। I would be away for 5 years and at her age one could never tell. আমি কিন্তু আমার পড়াশোনার জন্য প্রায় 5টা বছর বাইরে থাকবো এবং তার যা বয়স, কেউ কিন্তু কিছু বলতে পারে না তার সে ব্যাপারে, যে সে আদৌ থাকবে ততদিন কি থাকবে না। বাট মাই গ্র্যান্ডফাদার কুড, কিন্তু আমার দিদিমা জানতো। শি ওয়াজ নট ইভেন সেন্টিমেন্টাল, সে কিন্তু একটুও সেন্টিমেন্টাল হয়ে পড়লো না বা কোনো রকম ইমোশন শো করলো না। শি কেম টু লিভ মি অ্যাট দ্য রেলওয়ে স্টেশন বাট ডিড নট টক অর শো এনি ইমোশন। যেটা বললাম যে সে আমাকে ছাড়তে এসেছিল কিন্তু সে আমার সাথে কোনো রকম কথা বললো না, কোনো রকম ইমোশনাল শো করলো না। হার লিপস মুভড ইন প্রেয়ার, হার মাইন্ড ওয়াজ লস্ট ইন প্রেয়ার। সে তার প্রার্থনা করলো এবং সে যেন তার প্রার্থনাতেই হারিয়ে গেল। হার ফিঙ্গার্স ওয়ার বিজি টেলিং দ্য বিটস অফ আ রোজারি। তার যে জপমালা, সেই জপমালায় তার আঙ্গুল চলছিল সেই প্রার্থনার সাথে সাথে। Silently she kissed my forehead, and when I left, I cherished the moist imprint as perhaps the last sign of physical contact between us. এবং আমার মনে হতে থাকলো যে সে আমাকে যে এই চুম্বনটা করলো, হয়তো এটা আমাদের মধ্যে শেষ কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট, কারণ হয়তো তাকে আমি আর দেখতে পাবো না। বাট দ্যাট ওয়াজ নট সো, কিন্তু তেমনটা হলো না। After 5 years, I came back home and I was met by her at the station. আমি 5 বছর পর ফিরে এলাম আমার ঘরে এবং সে আমাকে নিতে স্টেশনে এসেছিল। She did not look a day older. তাকে যেন দেখে মনে হচ্ছিল না যে সে একদিনেরও বয়স্ক হয়েছে আর। She still had no time for words. তার এখনও কোনো রকম সময় নেই কথা বলার। And while she clasped me in her arms, I would hear her reciting her prayers. মানে সে যখন আমাকে আলিঙ্গন করে জড়িয়ে ধরলো, আমি তখনও তার সেই প্রার্থনা, সেই জপ
শুনতে পাচ্ছিলাম আমার কানে। Even on the first day of my arrival, her happiest moment was with her sparrows, whom she fed longer and with frivolous rebukes. অর্থাৎ আমি যেদিন ফিরে এলাম সেই দিনেও তার সব থেকে সুখের মুহূর্ত বা খুশির মুহূর্ত কী ছিল? সেই স্প্যারোদেরকে ফিড করা এবং তাদেরকে বকাঝকা করা, এইসব। In the evening, a change came over her. She did not pray. সন্ধ্যেবেলায় তার মধ্যে একটা পরিবর্তন এলো। সে কোনো রকম প্রার্থনা করলো না। She collected the women of the neighborhood, got an old drum and started to sing. সে সমস্ত নেইবারের যে উমেনরা, যে মহিলারা, তাদেরকে একসাথে করলো এবং সে একটা ওল্ড ড্রাম তুলে নিয়ে সেটা নিয়ে সে গান করা শুরু করলো। For several hours she thumbed the sagging skins of the dilapidated drum and sang of the homecoming of warriors. সে কী করলো? বেশ কিছু ঘন্টা ধরে সেই যে একটা প্রায় ধ্বংস হয়ে যাওয়া বা প্রায় ক্ষয়ে যাওয়া একটা ড্রাম, সেই ড্রামটির যে ঝুলে পড়া স্ক্রিন, তার উপরে সে ঘন্টার পর ঘন্টা বাজাতে থাকলো এবং কী গান গাইল? যে যোদ্ধার বাড়ি ফিরে আসা নিয়ে। We had to persuade her to stop to avoid overstraining. তাকে কিন্তু আমাদের যথেষ্ট কষ্ট করে থামাতে হলো যাতে সে সম্পূর্ণ বিধ্বস্ত এবং ক্লান্ত না হয়ে পড়ে। That was the first time since I had known her that she did not pray. এটাই কিন্তু ছিল প্রথমবার যখন আমি জানলাম যে সে কোনো রকম প্রার্থনা করলো না। The next morning she was taken ill. এবং পরবর্তী যে মর্নিং তখন পর্যন্ত কিন্তু সে অসুস্থ হয়ে পড়ল। It was a mild fever and the doctor told us that it would go. তার একটু ফিভার হয়েছিল, জ্বর হয়েছিল এবং ডাক্তার এসে বলল যে এটা ঠিক হয়ে যাবে। But my grandmother thought differently. কিন্তু আমার গ্র্যান্ডমা কিন্তু সেটাকে অন্যভাবে ভাবলো। She told us that her end was near. কারণ তার মনে হলো যে তার যে শেষ সময় সেটা কিন্তু উপস্থিত। She said that since only a few hours before the close of her last chapter of her life, she had omitted to pray. She was not going to waste any more time talking to us. অর্থাৎ তার যেহেতু জীবনের শেষ যে চ্যাপ্টার সেটা এখন খুবই নিয়ার অ্যাপ্রোচিং, তাই সে আমাদের সাথে কোনো রকম আর সময় নষ্ট করবে না কথা বলে, সে বরং প্রার্থনা করবে। উই প্রোটেস্টেড, আমরা কিন্তু প্রতিবাদ জানালাম, বাট শি ইগনোরড আওয়ার প্রোটেস্ট, কিন্তু সে সেটাকে সম্পূর্ণ ইগনোর করলো। শি লেড পিসফুলি ইন বেড প্রেয়িং অ্যান্ড টেলিং হার বিটস, সে কিন্তু তার যে জপমালা সেটা নিয়ে আবার তার প্রার্থনা শুরু করলো বেডে শায়িত অবস্থায়। ইভেন বিফোর উই কুড সাসপেক্ট, হার লিপস স্টপড মুভিং অ্যান্ড দ্য রোজারি ফেল ফ্রম হার লাইফলেস ফিঙ্গার্স। আমরা ভাবতেও পারিনি এমন সময় তার যে ঠোঁট সেটা থেমে গেল, তার প্রার্থনা বন্ধ হয়ে গেল এবং তার যে হাতে জপমালা সেটি তার লাইফলেস ফিঙ্গার থেকে পড়ে গেল। A peaceful pallor spread on her face and we knew that she was dead. একটা শান্তি তার মুখমণ্ডলিতে প্রকাশ পেল এবং আমরা বুঝতে পারলাম যে সে কিন্তু আর বেঁচে নেই। We lifted her off the bed and as is customary laid her on the ground and covered her with a red shroud. এবং প্রথা অনুযায়ী আমরা তাকে তার বিছানা থেকে উঠলাম এবং তাকে একটি লাল কাপড়ে কভার করে গ্রাউন্ডে শুয়ে দিলাম। After a few hours of mourning, we left her alone to make arrangements for her funeral. এবং কিছুক্ষণ পর সে সকালবেলায় আমরা অ্যারেঞ্জমেন্টের জন্য, তার ফিউনারেলের অ্যারেঞ্জমেন্টের জন্য বেরিয়ে গেলাম তাকে একা রেখে। In the evening, we went to her room with a crude stretcher to take her to be cremated. অর্থাৎ তার শেষকৃত্যের জন্য আমরা তার ঘরে তার একটা স্ট্রেচার নিয়ে গেলাম যাতে করে তাকে নিয়ে আসা যায়
The sun was setting and had lit her room and veranda with a blaze of golden light. যেহেতু পড়ন্ত দিনের আলো, সেই সেটিং সানের যে লাইট, পুরো গোল্ডেন লাইটটা তার বারান্দা এবং তার রুমে ছড়িয়ে গেল। উই স্টপড হাফ ওয়ে ইন দ্য কোর্টইয়ার্ড। আমরা সেই কোর্টইয়ার্ডের হাফ এসে থেমে গেলাম। অল ওভার দ্য বারান্দা অ্যান্ড ইন হার রুম লাইট আপ টু হোয়ার শি লে ডেড অ্যান্ড স্টিফ wrapped in the red shroud. Thousands of sparrows sat scattered on the floor. যে বারান্দায়, যে ঘরের কাছে যেখানে তার মৃতদেহ শায়িত আছে সেই লাল কাপড়ে, তার পাশে শত শত চড়াই এসে বসলো সে ফ্লোরের ওপর। দেয়ার ওয়াজ নো চিপিং, কিন্তু সেখানে কিন্তু কোনো কিচিরমিচির শব্দ ছিল না সেই পাখিদের। উই ফেল্ট সরি ফর দ্য বার্ডস অ্যান্ড মাই মাদার ফেজ সাম ব্রেড ফর দেম। আমার মা তাদের জন্য কিছু ব্রেড নিয়ে এলো এবং আমরা তাদের জন্য দুঃখ প্রকাশ করলাম। হি ব্রোক ইট ইন্টু লিটল ক্রাম্পস দ্য ওয়ে মাই গ্র্যান্ডমাদার ইউজ টু অ্যান্ড থ্রিউ ইট টু দেম। যেমন করে আমার দিদিমা তাদেরকে ব্রেডের টুকরোগুলো দিত, সেইভাবেই আমার মাও সেগুলোকে ছড়িয়ে দিল তাদের দিকে। দ্য স্প্যারোস টুক নো নোটিস অফ দ্য ব্রেড। কিন্তু সেই চড়াইগুলো সেগুলোকে যেন দেখলই না। হোয়েন উই ক্যারিড মাই গ্র্যান্ডমাদার্স ক্রপস অফ দে ফ্লিউ অ্যাওয়ে কুইকলি। আমরা যখন তার মৃতদেহটা নিয়ে যাচ্ছিলাম সেই চড়াইগুলো সেখান থেকে উড়ে চলে গেল। দ্য নেক্সট মর্নিং দ্য সুইপার সুইপ দ্য ব্রেড ক্রামস ইন্টু দ্য ডাস্টবিন। পরবর্তী সকালে যে ঝাড়ুদার সে সব ব্রেড টুকরোগুলোকে ডাস্টবিনে ফেলে দিল। আমাদের টেক্সটটি এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আবার নতুন কোনো টেক্সট নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।